আজকের লেকচারে কার্বনিল কম্পাউন্ডের অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটনের রাসায়নিক ধর্মাবলী আলোচনা হবে। এই রাসায়নিক ধর্মকে আমরা কতগুলো ভাগে ভাগ করেছিলাম। একটা হলো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশান। তো সেই গুরুত্বপূর্ণ নিউক্লিওফাইল হিসেবেতে HCN, সোডিয়াম বাইসালফাইড, গ্রিকনার রিয়েজেন্ট, অ্যামোনিয়া ডেরিভেটিভ ইত্যাদি রয়েছে। তার মধ্যে HNS বিক্রিয়াটি আগের লেকচারে আলোচনা হয়েছে। আজকে আলোচনা হবে সোডিয়াম বাইসালফাইডের সঙ্গে বিক্রিয়া, রিয়াকশন উইথ সোডিয়াম বাইসালফাইড। তো একটা কার্বনিল কম্পাউন্ড আর CHO অ্যালডিহাইড নেওয়া হলো, তার সঙ্গে সোডিয়াম বাইসালফাইডের স্যাচুরেটেড সলিউশন অফ সোডিয়াম বাইসালফাইড, স্যাচুরেটেড সলিউশন এর সঙ্গে বিক্রিয়া করলে এক্ষেত্রে একটা অ্যাডিশন প্রোডাক্ট পাওয়া যাবে, COH SO3Na, এই হোয়াইট ক্রিস্টালাইন কম্পাউন্ড, হোয়াইট ক্রিস্টালাইন আকারে যৌগটি তৈরি হবে। এখন এই যে কেলাসাকার যৌগটিকে আমরা পৃথক করে নিয়ে যদি এর মধ্যে HCl সহযোগে উত্তপ্ত করা হয়, তাহলে সেই কেলাসটি ভেঙে গিয়ে পুনরায় কার্বনিল কম্পাউন্ডে পরিণত হয়, আর সেই সঙ্গে তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড, সালফার ডাইঅক্সাইড প্লাস জল। আবার একইভাবে এটাকে যদি ক্ষারীয় দ্রবণ অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড সহযোগে উত্তপ্ত করা হয়, তাহলে একইভাবে সেই কার্বনিল কম্পাউন্ডটা আবার ফিরে পাওয়া যাবে। সেই সঙ্গে তৈরি হবে সোডিয়াম সালফাইড, Na2SO3 আর জল, বা সোডিয়াম কার্বনেট বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে একইভাবে আমরা সেই কার্বনিল কম্পাউন্ড ফিরে পাব। এই বিক্রিয়াটির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, যদি কোনো কার্বনিল কম্পাউন্ডের সঙ্গে নন কার্বনিল কম্পাউন্ড মিশ্রিত অবস্থায় থাকে, তাহলে সেই মিশ্রণ থেকে উপাদান দুটিকে পৃথক করার একটা উপযুক্ত এটা পদ্ধতি। কেননা ওই মিশ্রণে যদি সোডিয়াম বাইসালফাইডের স্যাচুরেটেড সলিউশন মেশানো হয়, তাহলে কার্বনিল কম্পাউন্ডই একমাত্র ক্রিস্টালাইন প্রেসিপিটেট তৈরি করবে, আর নন কার্বনিল কম্পাউন্ড এক্ষেত্রে বিক্রিয়া করবে না। ফলে সেই মিশ্রণ থেকে যদি আমরা পৃথক করি, ফিল্ট্রেশন করি, তাহলে রেসিডিউ আকারে ফিল্টার পেপারের উপরে এই হোয়াইট প্রেসিপিটেটটা অবশিষ্ট আকারে থেকে যাবে, আর যেটা পরিশ্রুত সেই নন কার্বনিল কম্পাউন্ডটি পরিশ্রিতের মধ্যে চলে যাবে। এখন প্রেসিপিটেটটাকে পৃথক করে নেওয়ার পর হয় HCl ট্রিটমেন্ট করলে বা ক্ষার দিয়ে যদি ট্রিটমেন্ট করা হয়, তাহলে আবার পুনরায় সেই কার্বনিল কম্পাউন্ডটি ফিরে পাওয়া যাবে। অর্থাৎ this reaction is used for the separation of a mixture of carbonyl compound with non-carbonyl compounds. অর্থাৎ কার্বনিল কম্পাউন্ডের সঙ্গে নন কার্বনিল কম্পাউন্ড হিসাবে অ্যালকিন বা ইথার বা আদার কার্বক্সিলিক অ্যাসিড ইত্যাদি যাবতীয় যৌগ হোক না কেন, শুধু কার্বনিল কম্পাউন্ডে বিক্রিয়া করে এই কেলাসাকার অটোক্ষেপটি তৈরি করবে। তবে এক্ষেত্রে যে কার্বনিল কম্পাউন্ডের ক্ষেত্রে যে নিউক্লিওফাইলের সঙ্গে যখন যুক্ত হবে,
তখন সেই যুক্ত হওয়ার প্রবণতাটা বা যুক্ত হওয়ার পরিমাণটা নির্ভর করবে কার্বনের উপরে, পজিটিভ চার্জের পরিমাণের উপরে, এবং সেই সঙ্গে তার কার্বনের সঙ্গে যুক্ত যে অ্যালকিল গ্রুপগুলো বা হাইড্রোজেন রয়েছে তাদের সাইজের উপরে। এখন দুটোই যদি আর হয়ে থাকে, তাহলে সেই আর এর সাইজ যদি খুব ছোট্ট হয়ে থাকে তাহলে স্টেরিক এফেক্ট খুব কম হওয়ার কারণে খুব সহজে যুক্ত হয়ে যাবে। কিন্তু আর এর সাইজ যদি বড় হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে স্টেরিক এফেক্টের কারণে বিক্রিয়াটি করবে না। তাই অ্যালডিহাইডের ক্ষেত্রে শুধুমাত্র যে দুটো আর এর পরিবর্তে একটি হাইড্রোজেন আর একটি আর, সুতরাং হাইড্রোজেনটির সাইজে ছোট হওয়ার কারণেই সমস্ত অ্যালডিহাইডই কিন্তু এই HCN বা সোডিয়াম বাইসালফাইটের সঙ্গে এই নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশানটা ঘটবে। কিন্তু কিটনের ক্ষেত্রে যেহেতু আর দুটো সাইজে যদি বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই বিক্রিয়াটি ঘটবে না। অর্থাৎ যদি আমরা বিশেষ দ্রষ্টব্য আকারে বলি তাহলে অলমোস্ট অল অ্যালডিহাইডস react with HCN and sodium bisulfite solution, but due to steric hindrance all the ketones do not react with HCN and sodium bisulfite solution. All the methyl ketones react with HCN, but all the methyl ketones বা all the non-bonding methyl ketones, non-branching এর কথায়, react with sodium bisulfite solution। অর্থাৎ যদি মিথাইল কিটনের মধ্যে একটা অ্যালকিল গ্রুপের ব্রাঞ্চ অর্থাৎ শাখা শৃঙ্খল থাকে তাহলে সেক্ষেত্রে স্টেরিক এফেক্টটা বেশি ঘটবে, সেক্ষেত্রে সোডিয়াম বাইসালফাইটের সঙ্গে বিক্রিয়া করবে না। আর যদি ব্রাঞ্চিং না থাকে তাহলে সেক্ষেত্রে খুব সহজেই বিক্রিয়াটা ঘটবে। আরও একটা নিউক্লিওফিলিক রিএজেন্ট যেমন রিঅ্যাকশন উইথ Grignard reagent, GR. Grignard reagent means alkyl magnesium halide অথবা aryl magnesium halide, যেখানে X হলো গিয়ে ক্লোরিন বা ব্রোমিন বা আয়োডিন। এটার ক্ষেত্রে এই কার্বনিল কম্পাউন্ডটা যদি ফর্মালডিহাইড হয়ে থাকে তাহলে সহজেই গ্রিগনার রিএজেন্টের সঙ্গে বিক্রিয়া করে প্রাপ্ত যৌগটি প্রথমে নিউক্লিওফিলিক অ্যাডিশন প্রোডাক্ট তৈরি হবে, তারপরে উৎপন্ন যৌগটিকে জল দিয়ে হাইড্রোলাইসিস করলেই প্রাইমারি অ্যালকোহল তৈরি হবে। ফর্মালডিহাইড ছাড়া আদার অ্যালডিহাইড যদি হয়ে থাকে তাহলে গ্রিগনার রিএজেন্টের সঙ্গে একইভাবে নিউক্লিওফিলিক অ্যাডিশন প্রোডাক্ট তৈরি হবে, প্রাপ্ত যৌগটি হাইড্রোলাইসিসের ফলে সেকেন্ডারি অ্যালকোহল, আর কিটন থেকে তৈরি হবে টারসিয়ারি অ্যালকোহল। একটা করে এক্সাম্পল দিচ্ছি যে HCOH ফর্মালডিহাইড, তার সঙ্গে RMGX গ্রিগনার রিএজেন্ট, ইথারীয় দ্রবণ, তার সঙ্গে নিউক্লিওফিলিক অ্যাডিশন প্রোডাক্ট তৈরি হলো। তারপরে উৎপন্ন প্রোডাক্টটিকে হাইড্রোলাইসিস করলে, একটি অ্যাসিড মিশ্রিত জল দিয়ে হাইড্রোলাইসিস করলে তৈরি হবে RCH2OH। এটা হলো প্রাইমারি অ্যালকোহল, এক কথায় 1 ডিগ্রি অ্যালকোহল।
পরবর্তীতে আদার অ্যালডিহাইড আর CHO, এটার সঙ্গে RMGX, ওই একইভাবে ইথারীয় দ্রাবণে নিউক্লিওফিলিক অ্যাডিশন প্রোডাক্ট, তারপরে হাইড্রোলাইসিস করে নিলে তৈরি হলো RCH OH। এটা যদি R ড্যাশ হয়ে থাকে তাহলে এটাও R ড্যাশ, একটা সেকেন্ডারি অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো। আবার কিটনটির ক্ষেত্রে কিটন যদি নেওয়া হয় RCO R ড্যাশ, আর সেই সঙ্গে গ্রিকনার রিয়েজেন্টটা যদি R ডবল ড্যাশ MgX হয়ে থাকে, সেক্ষেত্রেও প্রথমে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশান আর জল দিয়ে হাইড্রোলাইসিসের ফলে তৈরি হলো RC R ড্যাশ R ডবল ড্যাশ OH, টারসিয়ারি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। একটা এক্সাম্পল আকারে নিচ্ছি, যদি কিটন নিয়ে থাকি এবং কিটনটা যদি অ্যাসিটন নেওয়া হয় তাহলে CH3CO CH3, গ্রিকনার রিয়েজেন্টটাকেও নিলাম মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এর সঙ্গে প্রথমেই ইথার দিয়ে নিউক্লিওফিলিক অ্যাডিশন প্রোডাক্ট বলতে পাই ইলেকট্রন যেই টেনে নিল, সঙ্গে সঙ্গে এটা হলো নিউক্লিওফিলিক পার্ট ডেল্টা মাইনাস, এ হলো ইলেকট্রোফিলিক পার্ট ডেল্টা প্লাস, এই নিউক্লিওফাইল এখানে যুক্ত হলো। পরবর্তী স্টেজে খুবই দ্রুত গতিতে ইলেকট্রোফিলিক পার্টটা ঋণাত্মক চার্জগ্রস্ত অক্সিজেনের সঙ্গে যুক্ত হলো, নিয়ে একটা অ্যাডিশন প্রোডাক্ট তৈরি হলো CH3COMgX, এটাও CH3 এও CH3। প্রাপ্ত যৌগটিকে হাইড্রোলাইসিস করানো হলো, এক্ষেত্রে হাইড্রোলাইসিসের ফলে বন্ধনটা ডিসোসিয়েট করলো জল দিয়ে, তৈরি হলো CH3COH টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল, আর তার সঙ্গে ম্যাগনেসিয়াম হাইড্রক্সি হ্যালাইড X, অর্থাৎ টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল, এটা তৈরি হলো। যদি একটা গ্রিকনার রিয়েজেন্টের ক্ষেত্রে ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড নিয়ে থাকি এবং একটা কার্বনিল কম্পাউন্ড হিসাবে অ্যালডিহাইড নিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে অ্যালডিহাইড হিসাবে অ্যাসিড অ্যালডিহাইড যদি নেওয়া হয় তাহলে CH3CHO সঙ্গে ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড নেওয়া হলো। একই সঙ্গে প্রথমে ইথারীয় দ্রাবণে বিক্রিয়া ঘটানো হলো, দ্বিতীয় স্টেজে হাইড্রোলাইসিস ঘটানো হলো, তৈরি হলো ফাইনাল প্রোডাক্ট আকারে CH3C6H5HOH আর C6H5, এই সেকেন্ডারি অ্যালকোহলটি তৈরি হলো। আচ্ছা, আরও একটা নিউক্লিওফিলিক রিয়েজেন্ট 4 নম্বরের ক্ষেত্রে, যেটা হচ্ছে 4 নম্বরে রিয়াকশান উইথ অ্যালকোহল। নিউক্লিওফিলিক রিয়েজেন্ট হিসেবে যদি অ্যালকোহল নেওয়া হয়, রিয়াকশান উইথ অ্যালকোহল, অর্থাৎ এ থেকে তৈরি হয় ফরমেশন অফ হেমিঅ্যাসিটাল টু অ্যাসিটাল অ্যান্ড যদি কিটন হয়ে থাকে তাহলে হেমিকিটাল টু কিটাল, এগুলো তৈরি হবে। ইন প্রেজেন্স অফ HCl gas or anhydrous calcium
ক্লোরাইড এর সঙ্গে বিক্রিয়া করে এই অ্যাসিটাল এবং কিটাল বা অ্যাসিটাল এবং কিটাল তৈরি হবে। একটা কার্বনিল কম্পাউন্ড হিসেবে অ্যালডিহাইড নেওয়া হলো আর CHO, তার সঙ্গে অ্যালকোহল R-OH, এটা নেওয়া হলো। HCl গ্যাসের উপস্থিতিতে প্রথমে এই নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশানটা ঘটলো, পাই ইলেকট্রন টেনে নিল, এই নিউক্লিওফাইল এখানে অ্যাটাচ করলো, অ্যাডিশন প্রোডাক্টটা পাওয়া গেল আর CO- O অক্সিজেন লোন পেয়ার এখানে কার্বনিল কার্বনকে ডোনেট করার ফলে অক্সিজেনের উপরে পজিটিভ চার্জ এসে গেল। পরবর্তী স্টেজে পজিটিভ চার্জগ্রস্ত অক্সিজেনের বন্ধন থেকে ইলেকট্রন জোড় টেনে নিল, এর হাইড্রোজেনটা প্রোটন আকারে গিয়ে এই ঋণাত্মক চার্জগ্রস্ত অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অ্যাডিশন প্রোডাক্ট যেটা পেলাম সেটা হলো R-C, তার সঙ্গে এখানে H রয়েছে, R-COH, HOR-, এটা হেমিয়াসিটাল। তারপরে আর এক মোল অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়ায় আরও এক মোল অ্যালকোহল HOR-, এই HCl গ্যাসের উপস্থিতিতে বিক্রিয়া করলে এই OH আর H মিলে এখানে জল আকারে বেরিয়ে গেল, তৈরি হলো জল আকারে বেরিয়ে গেল, তৈরি হলো RCH, ওখানে OR-, এই অ্যাসিটাল এটা তৈরি হলো। এরপরে যদি আমরা কিটোন নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে RCOR, একটা অ্যালকোহল নেওয়া হলো, R বা R-OH HCl গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে আবার নিউক্লিওফিলিক অ্যাডিশন প্রোডাক্ট আকারে তৈরি হলো RCOH, একবারই করে নিলাম, এক্ষেত্রে R আর এ হচ্ছে গিয়ে OR-। পরবর্তী স্টেজে আর এক মোল অ্যালকোহল OH R-, আবার এখান থেকে জল বেরিয়ে গেল, HCl গ্যাস এই জলটাকে টেনে নিল, তৈরি হলো RCOR-OR-। প্রথমে যেটা তৈরি হয়েছিল এটা হেমিকিটাল, আর এখানে যেটা তৈরি হলো কিটাল। এখন কিটনের ক্ষেত্রে এই কিটাল, এটা মনোহাইড্রিক অ্যালকোহল নিলে 2 মোল অ্যালকোহল থেকে প্রাপ্ত কিটাল, এগুলো তুলনামূলকভাবে একটু লেস স্টেবল, এগুলো হচ্ছে গিয়ে লেস স্টেবল। কিন্তু যদি একটা কিটনের আমরা ডাইহাইড্রিক অ্যালকোহল নিয়ে থাকি, যেমন RCOR, এবারে একটা ডাইহাইড্রিক অ্যালকোহল সেক্ষেত্রে ইথিলিন গ্লাইকল নেওয়া হলো, CH2OH, ইথিলিন গ্লাইকল। এক্ষেত্রে PTS প্যারাটলুইন সালফোনিক অ্যাসিড ক্যাটালিস্ট হিসাবে যদি নেওয়া হয় তাহলে অক্সিজেন আর দুটো হাইড্রোজেন মিলে জল আকারে বেরিয়ে যাবে আর তৈরি হবে একটা সাইক্লিক কিটাল তৈরি হবে RCR, এখানে OCH2 এ একটা সাইক্লিক কিটাল এটা তৈরি হলো। এরা তুলনামূলকভাবে মোর স্টেবল কম্পাউন্ড এটা তৈরি হলো। এরপরে আরও একটা নিউক্লিওফিলিক রিয়েজেন্ট, আরও একটি মানে একাধিক, যতগুলো এই অ্যামোনিয়া ডেরিভেটিভ রয়েছে সবগুলো এই কার্বনিল কম্পাউন্ডের সঙ্গে বিক্রিয়া করবে। সেই হিসেবে 5 নম্বরের ক্ষেত্রে রিয়াকশান উইথ অ্যামোনিয়া ডেরিভেটিভ,
এগুলো অবশ্য যে বিক্রিয়াটা হবে সেক্ষেত্রে নিউক্লিওফিলিক অ্যাডিশন অ্যান্ড এলিমিনেশনটা ঘটবে, অর্থাৎ নিউক্লিওফিলিক অ্যাডিশন অ্যান্ড এলিমিনেশন এই রিয়াকশানটা ঘটবে, অর্থাৎ জলটা বেরিয়ে যাবে, এলিমিনেট করে যাবে। এখন আগেই বলা হয়েছে অ্যামোনিয়া ডেরিভেটিভ হিসেবে হাইড্রক্সিলামিন, হাইড্রাজিন, ফিনাইল হাইড্রাজিন, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজিন, সেমিকার্বাজাইড ইত্যাদি ইত্যাদি সব রয়েছে। এখন হাইড্রক্সিলামিন দিয়ে একটা এক্সাম্পল দেওয়া হলো অ্যালডিহাইডটাকে নিয়ে, আর CHO অ্যালডিহাইড, তার সঙ্গে হাইড্রক্সিলামিন NH2OH এও সেই তাই, পাইলেকট্রন টেনে নিল, নিউক্লিওফাইল কার্বনেল কার্বনকে অ্যাটাক করলো, প্রাপ্ত যৌগ RCO-, এখানে NHHOH, আর সেই সঙ্গে H রয়েছে, নাইট্রোজেন লোন পেয়ার ডোনেট করেছে, তাই নাইট্রোজেনের উপরে পজিটিভ চার্জ এসে গেছে, পজিটিভ চার্জগ্রস্ত নাইট্রোজেন আবার একটা প্রোটনকে আউট করে দেবে, সেই প্রোটনটা ঋণাত্মক চার্জগ্রস্ত অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে প্রাপ্ত অ্যাডিশন প্রোডাক্টটি পাওয়া গেল, আর COH NOH আর সেই সঙ্গে H, নাইট্রোজেন লোন পেয়ার এসে গেল। তাহলে এখানে অ্যাডিশন প্রোডাক্ট তৈরি হলো। পরবর্তীতে এবারে এলিমিনেশনটা ঘটবে খুব সহজেই। H আর OH মিলে জল যদি বেরোতে পারে, নিয়ে এলিমিনেটেড প্রোডাক্ট হিসাবে তৈরি হলো RCH ডবল বন্ড NOH। এই ক্ষেত্রে এই যে অক্সিম অর্থাৎ অ্যালডক্সিম জাতীয় যৌগ তৈরি হলো, অ্যালডক্সিম যৌগ তৈরি হলো। এর অবশ্য দুটো জিওমেট্রিক্যাল আইসোমার তৈরি হয়, একটা সাইন আর একটা অ্যান্টি, সাইন অ্যালডক্সিম। তাহলে এর থেকে আমরা যে দুটো প্রোডাক্ট পেয়ে যাব, একটা হচ্ছে RCH ডবল বন্ড NOH, আর লোন পেয়ারটা এদিকে থেকে গেল, প্লাস RCH ডবল বন্ড N, এবারে OH অপোজিটে, লোন পেয়ারটা এদিকে থেকে গেল। এখন H আর OH একই দিকে থাকলে সেখানে সাইন অ্যালডক্সিম, সিসের অ্যানালগ, মানে সিসের মতোই কিন্তু সাইন আর অ্যান্টি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এখানে সাইন অ্যালডক্সিম, আর এটা হলো অ্যান্টি অ্যালডক্সিম, মানে দুটো প্রোডাক্ট আমরা এখানে পেয়ে গেলাম। যদি এটাকে একটা কীটন নেওয়া হয়, একই সঙ্গে খুব সংক্ষিপ্তভাবে লিখি RCO, এটা যদি R ড্যাশ হয়ে থাকে, সেই সঙ্গে হাইড্রক্সিলামিন NH2OH, সেক্ষেত্রেও ওই নিউক্লিওফিলিক অ্যাডিশন অ্যান্ড এলিমিনেশন আকারে জল বেরিয়ে গিয়ে ফাইনাল প্রোডাক্ট আকারে তৈরি হলো RCR ড্যাশ ডবল বন্ড NHNOH আর কি। এক্ষেত্রেও এই লোন পেয়ার এবং OH এই বিভিন্ন অভিমুখে, দুটো অভিমুখে থাকার কারণে এক্ষেত্রেও সেই সিস এবং ট্রান্স হিসাবে বা সাইন প্লাস অ্যান্টি হিসাবে দুটো প্রোডাক্ট আমরা পাবো। তাহলে এক্ষেত্রে যেটা পেলাম সেটা কিটটক্সিম, কিটন থেকে কিটটক্সিম। যদি একটা আমরা কার্বনিল কম্পাউন্ড হিসাবে বেঞ্জালডিহাইড নিয়ে থাকি, C6H5CHO, সেক্ষেত্রে হাইড্রক্সিলামিনের বিক্রিয়ায় NH2OH, আবার ওই একইভাবে জল বেরিয়ে গেল, তৈরি হলো C6H5CH ডবল বন্ড NOH, সেও দুটো প্রোডাক্ট আমরা পেয়ে গেলাম, কেননা যেহেতু এই কার্বনে দুটো গ্রুপ আলাদা রয়েছে।
এক্ষেত্রে অবশ্য আর এবং আর ড্যাশ একই হয়ে গেলে শুধুমাত্র একটি প্রোডাক্ট পাবো আর কি। সেক্ষেত্রে কোনো জিওমেট্রিক্যাল আইসোমারিজম প্রদর্শন করবে না, তাই একটি প্রোডাক্ট পাবো। আচ্ছা, এবারে একটা আমরা নিলাম, এটা নিউক্লিওফাইল হিসাবে হাইড্রাজেন নেওয়া হলো। কার্বনিল কম্পাউন্ড আবার সেক্ষেত্রে জেনারেল টার্ম হিসেবে আলোচনা করি আর এবং আর ড্যাশ। সেক্ষেত্রে আর ড্যাশ হাইড্রোজেন হতে পারে বা অ্যালকিল হতে পারে, একই হতে পারে, ভিন্ন হতে পারে। তার সঙ্গে হাইড্রাজেন NH2 হাইড্রাজেন সেই নিউক্লিওফিলিক অ্যাডিশন এলিমিনেশনের মাধ্যমে তৈরি হলো আর ড্যাশ ডবল বন্ড, এই যে জল বেরিয়ে গেল এই ক্ষেত্রে, ডবল বন্ড NH2। সব ক্ষেত্রেই আর ড্যাশ আলাদা হলেই সাইন এবং অ্যান্টি দুটো প্রোডাক্ট পাবো। এটা হলো গিয়ে হাইড্রাজেন থেকে তৈরি হলো হাইড্রাজন। যদি আমরা ফিনাইল হাইড্রাজেন রিয়েজেন্টটাকে নিয়ে থাকি, সেক্ষেত্রে ওই একই টাইপের কার্বনিল কম্পাউন্ড নিলাম আর CO আর ড্যাশ আর NH2 NH তাহলে ফিনাইল হাইড্রাজেন সেও নিউক্লিওফিলিক অ্যাডিশন এলিমিনেশনের মাধ্যমে আর ড্যাশ ডবল বন্ড N নিয়ে NH তাহলে এটা ফিনাইল হাইড্রাজন তৈরি হলো। এরপরে নিউক্লিওফিলিক রিয়েজেন্টটাকে 2,4-DNPH কার্বনিল কম্পাউন্ড আর CO আর বা আর ড্যাশ, তার সঙ্গে 2,4-DNPH 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজেন HN, 2 নম্বরে NO2 আর 4 নম্বরে NO2। এটা হলো গিয়ে 2,4-DNPH। সেই একইভাবে বিক্রিয়া হয়ে গেল, জল বেরিয়ে গেল, তৈরি হলো 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজন আর আর ড্যাশ ডবল বন্ড N নিয়ে NH। আচ্ছা, প্রোডাক্টটা এখানে লিখি, আর ড্যাশ ডবল বন্ড N নিয়ে NH 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজন 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজেন থেকে হাইড্রাজন। এই কম্পাউন্ডগুলো সবগুলোই কেলাস আকার এবং কালার্ড, হয়তো ইয়েলো বা ব্রাউন বা রেডিশ কালার, এবং তাদের একটা নির্দিষ্ট মেল্টিং পয়েন্ট আছে। এই নির্দিষ্ট মেল্টিং পয়েন্ট থাকার কারণেই আমরা এই কেলাসে এদের এই কালারগুলো হয় রেড বা ইয়েলো অথবা অরেঞ্জ, এই অরেঞ্জ কালার্ড ক্রিস্টালাইন প্রেসিপিটেট, having a definite melting point। এই মেল্টিং পয়েন্টের উপর ভিত্তি করে আমরা কার্বনের কম্পাউন্ডকে আইডেন্টিফাই করা খুব সুবিধাজনক। অর্থাৎ
একটা কার্বনিল কম্পাউন্ডটা কি টাইপের কার্বনিল কম্পাউন্ড সেটা সহজে জানা যায়। আর একটা নিউক্লিওফিলিক রিএজেন্ট সেমি কার্বাজাইড। সেক্ষেত্রে আবার একটা কার্বনিল কম্পাউন্ড নেওয়া হলো RCOR-, তার সঙ্গে সেমি কার্বাজাইড NH2 NHCO NH2 সেমি কার্বাজাইড। এদের ক্ষেত্রে এই যে তিনটে নাইট্রোজেনের উপর লোন পেয়ার রয়েছে, সুতরাং তিনটে নিউ ইলেকট্রোফিলিক সেন্টার এখানে রয়েছে। তার মধ্যে এই লোন পেয়ার সিও গ্রুপের নিকটবর্তী যে দুটো নাইট্রোজেন রয়েছে তাদের লোন পেয়ারটা কার্বনিল গ্রুপের সঙ্গে রেজোন্যান্সে অংশগ্রহণ করার ফলে এরা কিন্তু নিউক্লিওফিলিক রিএজেন্ট হিসেবে ব্যবহার হয় না। এই লাস্টের যে নাইট্রোজেন রয়েছে NH2 সেটাই নিউক্লিওফিলিক পার্ট হিসাবে ব্যবহৃত হয়। তাই এই লোন পেয়ারটা এক্ষেত্রে ডোনেট করে, নিয়ে প্রাপ্ত যৌগ হিসাবে তৈরি হয়ে গেল RCO অর্থাৎ ডবল বন্ড NHCO NH2 সেমি কার্বাজন। এই জাতীয় কার্বাজন জাতীয় যৌগগুলো এরা কিন্তু ক্রিস্টালাইন কিন্তু কালারলেস বা হোয়াইট ক্রিস্টালাইন প্রেসিপিটেট। আরও এক প্রকারের অ্যামোনিয়া ডেরিভেটিভ হিসাবে আমরা অ্যামিন যদি নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে RCOR-, আর অ্যামিন প্রথমত প্রাইমারি অ্যামিন নেওয়া হলো HHR প্রাইমারি অ্যামিন প্রাইমারি। এও একইভাবে জল বেরিয়ে গেল, তৈরি হলো RCR- ডবল বন্ড NR। এগুলো সিপ বেস বলে আমরা একত্রে, সিপ বেস, সিপ ক্ষারক। আসলে এগুলো ইমিন জাতীয় যৌগ। এক্ষেত্রে কার্বনিল কম্পাউন্ডটা অ্যালডিহাইড হয়ে গেলে সেই ইমিনটাকে অ্যালডিমিন বলে, আর যদি কার্বনিল কম্পাউন্ড কিটন হয়ে থাকে তখন সেক্ষেত্রে কিটিমিন বলে। আমরা একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড যদি নিয়ে থাকি অর্থাৎ বেঞ্জালডিহাইড CHO, সেক্ষেত্রেও প্রাইমারি অ্যামিন নেওয়া হলো NHHR, নিউক্লিওফিলিক অ্যাডিশন এলিমিনেশন ঘটলো, তৈরি হলো C6H5 CH ডবল বন্ড NR। সেই ক্ষেত্রে সেটাও সেই সিপ বেস। যদি অ্যামিনটা আবার অ্যারোমেটিক অ্যামিন নিয়ে থাকি আর কার্বনিল কম্পাউন্ড ওই একই যদি নেওয়া হয় বেঞ্জালডিহাইড, সেক্ষেত্রে NHH C6H5 তৈরি হলো ডবল বন্ড CH ডবল বন্ড N C6H5। সেই একইভাবে সিপ বেস তৈরি হলো। এই সিপ বেসগুলো একটু বেশি স্টেবল, তার কারণ এদের মধ্যে এক্সটেন্ডেড কনজুগেশনটা ঘটে, অনেকগুলো রেজোনেটিং স্ট্রাকচার পাওয়ার কারণে এরা স্টেবিলিটি লাভ করে। আজকে এখানেই শেষ করা হলো।